20 জনের মতো, কিন্তু একটু বলতে পারবা যে ক্রিম বলতে তুমি কি বুঝো? Anyone? Sir, cream is the fatty portion of the milk যেটা কিনা মিল্কে আনডিস্টার্বড অবস্থায় রাখলে একটা ফ্যাট লেয়ার তৈরি হয় এবং সেটাই হলো ক্রিম। অথবা সেন্ট্রিফিউগাল বা ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সে অ্যাপ্লাই করে আমরা সেটা সেপারেট করতে পারি। ফ্যাট রিচ যে পোরশনটা পাই সেটা হচ্ছে ক্রিম। সেটা হলো ক্রিম। আর ফ্যাট ডিপ্লিটেড যে পোরশন সেটা হলো স্কিম মিল্ক, তাই না? স্কিম মিল্ক। আচ্ছা, আমরা ইউজের উপরে ভিত্তি করে ক্রিমকে কয় ভাগে ভাগ করতে পারি? স্যার ইউজের উপর ভিত্তি করে স্যার 2 ভাগে। হ্যাঁ, কি কি? 2 ভাগে। মার্কেট ক্রিম আর ম্যানুফ্যাকচারিং ক্রিম। মার্কেট ক্রিম আর ম্যানুফ্যাকচারিং ক্রিম। ফ্যাট কন্টেন্টের উপরে ভিত্তি করে কতগুলো নাম আমি বলছিলাম, একটু বলো তো দুই একটা নাম। 3 প্রকার। ক্রিম, লো ফ্যাট ক্রিম, হাফ মিডিয়াম ক্রিম, লাইট ক্রিম, হাই ফ্যাট ক্রিম, তারপর টেবিল ক্রিম, মিডিয়াম ক্রিম, কফি ক্রিম, ডাবল ক্রিম, প্লাস্টিক ক্রিম, হুইপিং ক্রিম, হেভি ক্রিম, তারপর হাফ ক্রিম, লাইট ক্রিম। অনেকগুলো ছিল। এই ফ্যাটটা মিল্কের থেকে আলাদা হয় কেন? ফ্যাটের লেয়ারটা আনডিস্টার্ব অবস্থায় দুধ রেখে দিলে মিল্কের উপরে কেন ফ্যাটের লেয়ার পড়ে, লেয়ারটা নিচে কেন পড়ে না? হচ্ছে লাইটেস্ট পার্টিকেল অফ দা মিল্ক। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটিটা স্যার কম, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচে কম থাকে, মানে ফ্যাটের ক্ষেত্রে কম থাকে, ফ্যাটটা তখন ফ্যাট গ্লোবিউলগুলো তখন উপরে উঠে যায়। আর স্পেসিফিক গ্র্যাভিটি কম, অর্থাৎ সে হালকা, এইজন্য সে উপরে উঠে যায়। এরপরে আমরা ডিসকাশনের রিলেশনে আমরা একটু ফ্যাট টেস্টের সেন্ট্রিফিউগাল ফোর্স কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করছিলাম। যদিও সেটা আমাদের এই চ্যাপ্টারের ভিতরে কিছু না, তাই না? তোমরা একটু সবাই যার যার মাইক্রোফোনটা মিউট করে রাখো। আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করি বা তোমাদের কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সেও কোয়েরি করতে পারো, অথবা তখন আনমিউট করে রেসপন্স দিতে পারো। 10:05 বাজে। আমি এখন ওই অ্যাটেন্ডেন্সের যে লিংকটা আছে, আমি লিংকটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি এখন লিংকটা টপো আইডি 48 টপো মুভ করি। আমরা আজকে ক্রিমের আরো কয়েকটা, আমি তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন তোমরা বিভিন্ন রেফারেন্স বইয়ে পাবে, এবং এর মধ্যে আমি তোমাদের রিডিং ম্যাটেরিয়াল বা যে শীট আমি তোমাদেরকে সাপ্লাই করব সেখানে আমি 2-3টা ক্লাসিফিকেশন দিয়ে দিব, সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে আর কি। সেগুলো ফলো করলেই মোটামুটি বিষয়টা তোমাদের আয়ত্তে চলে আসবে। এখানে আমি যেমন হাফ ক্রিমে এখানে বলতেছে যে হাফ ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ হবে 12 থেকে 18, কিন্তু অনেক জায়গায় দেখবে এটা 10 থেকে শুরু হয়েছে। এবং ক্রিমের যে ডেফিনেশন আমরা বলবো, ডেফিনেশন বলার সময় কিন্তু আমরা বলবো, যেমন মিল্কের ক্ষেত্রে আমরা বলি কন্টেইনিং নট লেস দ্যান 3.5% মিল্ক ফ্যাট, এবং ক্রিমের লিটারেলি যে ডেফিনেশন আমরা দিব সেখানে কিন্তু আমরা বলবো কন্টেইনিং নট লেস দ্যান 18% মিল্ক ফ্যাট, অর্থাৎ 18% মিল্ক ফ্যাট। এটা হলো লিটারেলি, কিন্তু বাস্তবে দেখা যাবে যে হাফ ক্রিম বা এই ধরনের কিছু ক্রিম 10-12% আছে। তো হাফ ক্রিমের ক্ষেত্রে এখানে একটা রেফারেন্সে এটা 12 থেকে 18% তারা কনসিডার করছে,
এবং এটা মূলত কফিতে ব্যবহার করা হয় এই হাফ ক্রিমটা, এবং ফলমূল খাওয়ার ক্ষেত্রে বা ব্রেকফাস্টে যে সিরিয়ালস গুলো ইউজ করা হয় সেটার টপিংস হিসেবেও এই হাফ ক্রিম ব্যবহার করা হয়। সিঙ্গেল ক্রিমের ফ্যাট রেঞ্জটা ধরা হয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 35, এবং এটাও তোমার বিভিন্ন পারপাসে আমরা ইউজ করতে পারি আর কি। কফি আছে এবং হাফ ক্রিমের মতো এটা ইউজ করা যায় আর কি। হুইপিং ক্রিম যেটা, এটার স্ট্যান্ডার্ড হলো তোমার 30 থেকে 35%, এবং হুইপিং ক্রিমের উপর আমি তোমাদেরকে একটু ব্রিফ করব, কারণ হুইপিং ক্রিমের একটা স্পেশাল একটা প্রপার্টিজ আছে যার কারণে এটাকে হুইপিং ক্রিম বলা হয়, এবং এই প্রপার্টিজ এর কারণেই ক্রিম থেকে বাটার তৈরি করা বা আইসক্রিম তৈরি করা এটা সম্ভব হয় আর কি। সো এই প্রপার্টিজটা একটু মানে খুব বেশি জটিল না, এবং খুব বেশি যে সময় লাগবে তা না, এবং তোমাদের প্রিভিয়াস যে ফিজিক্স বা কেমিস্ট্রির যে নলেজ সেটার সাথে অ্যালাইন্ড একটা ফেনোমেনা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে ডাবল ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ বলা হয়েছে নট লেস দেন 48%, আর এর উপরে আবার তারা যায় না, কিন্তু ওইখানে আমরা 55% পাইছি ডাবল ক্রিমে, প্লাস্টিক ক্রিমে আমরা পাইছি, হেভি ক্রিমে পাইছি 65, প্লাস্টিক ক্রিমে আমরা পাইছি 80 অ্যাবভ বা 80% ফ্যাট। এইখানে তোমার কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশন, তোমরা এই কমিশনটার নাম যখন বিভিন্ন ফুড প্রোডাক্ট নিয়ে তোমরা পড়াশোনা করবে এই নামটা তোমরা পাবে, কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশন। তো ক্রিমটাকে তারা কিভাবে ডিসক্রাইব করছে, সেখানে তারা একটা ক্যাটাগরি রাখছে ক্রিম, অনলি ক্রিম। এটা বলতেছে তারা ফ্লুইড মিল্ক প্রোডাক্ট comparatively rich in fat in the form of emulsion of fat in skimmed milk, অর্থাৎ অয়েল ইন ওয়াটার ইন অয়েল টাইপ ইমালশনে থাকবে আর কি, obtained by physical separation from milk. ফিজিক্যাল সেপারেশন সেটা হতে পারে গ্র্যাভিটি ফোর্স ইউজ করে, ফিজিক্যাল সেপারেশন সেটা হতে পারে সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করে। আমরা ক্রিম সেপারেশন বা প্রিপারেশন মেথড যখন আমরা পড়ব তখন এটা আমরা ডিটেইলসে যাব। এরপরে আছে রিকনস্টিটিউটেড ক্রিম, রিকনস্টিটিউটেড এবং রিকম্বাইন্ড ক্রিম। তোমরা যখন রিকনস্টিটিউটেড মিল্ক এবং রিকম্বাইন্ড মিল্ক যখন তোমাদেরকে পড়ানো হয়, অনেক সময় তোমরা রিকনস্টিটিউটেড ক্রিম এবং রিকনস্টিটিউটেড মিল্ক এবং রিকম্বাইন্ড মিল্কের মধ্যে কনফিউজ করে ফেলো। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, রিকম্বাইন্ড বলতে প্রয়োজনীয় উপাদান সমূহ পুনরায় কম্বাইন করা, পুনরায় একত্রিত করা, আর রিকনস্টিটিউট বলতে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ পাউডার মিল্ককে যদি আমি পানি যোগ করি তাহলে সেটা হলো রিকনস্টিটিউশন, আর মিল্কের যে বিভিন্ন উপাদান আছে যেমন ফ্যাট আছে, সলিডস নট ফ্যাট আছে, পানি আছে, যখন এরকম প্রত্যেকটা উপাদান সেপারেট থাকবে সেটাকে যখন কম্বাইন করব সেটা হবে রিকম্বাইন। একইভাবে রিকনস্টিটিউটেড ক্রিমের ক্ষেত্রে সেম, যে এখানে ক্রিম পাউডার অনেক সময় কিনতে পাওয়া যায়, অথবা আমার হাতে একটা ক্রিম আছে 55% ফ্যাটের, এটার মধ্যে আমি দুধ যোগ করে এটার ফ্যাট পার্সেন্টেজ 35-এ নামাই নিয়ে আসলাম। এগুলো হলো তোমার মানে স্ট্যান্ডার্ডাইজেশন বা রিকনস্টিটিউটেড ক্রিমের। এবং ফাইনালি যে কথাটা বলা হয় যে এটার এন্ড প্রোডাক্টে ক্রিমের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা থাকবে, এবং রিকম্বাইন্ড ক্রিমে ওই মিল্ক প্রোডাক্টস যেমন বাটার কে যদি আমরা আবার পানির মধ্যে এটা রিডিসপার্স করি তাহলে এখান থেকে ক্রিম তৈরি করা সম্ভব, এরকম আর কি। এরপরে আছে প্রিপেয়ার্ড ক্রিম, মিল্ক প্রোডাক্টস যেটা রিকনস্টিটিউটেড অথবা রিকম্বাইন্ড অথবা নর্মাল ক্রিম, যেটা পার্টিকুলার ট্রিটমেন্ট এবং প্রসেসিং এর পরে পাওয়া যায়, যেমন পাস্তুরাইজেশন অথবা হোমোজেনাইজেশন, সেটা হলো প্রিপেয়ার্ড ক্রিম। আর প্রিপ্যাকেজড ক্রিমের মধ্যে এখানে ওই প্রিপেয়ার্ড ক্রিমটাই যখন আমরা প্যাকেজিং করব,
সেটা হলো প্রিপ্যাকেজড লিকুইড ক্রিম। হুইপিং ক্রিম, এটা যে ক্রিমটা আমরা হুইপিং এর জন্য ব্যবহার করব, এবং হুইপিং ক্রিমের জন্য মোস্ট ডিজায়ারেবল ফ্যাট পার্সেন্টেজ হলো 30 থেকে 35%। এটা আরো বড় রেঞ্জ, কিন্তু আমাদের জন্য মোস্ট ডিজায়ারেবল, মোস্ট পারফেক্ট হলো 30 থেকে 35%। এই লেভেলে ফ্যাট থাকলে তার হুইপিং প্রপার্টিজ অনেক ভালো হয় আর কি। এরপরে ফার্মেন্টেড ক্রিম আছে, যেটা আমরা মাইক্রো অর্গানিজম অ্যাড করে ফার্মেন্টেশন করি। আগের ক্লাসে আমরা টেবিল ক্রিম, লাইট ক্রিম, কফি ক্রিম এগুলো আলোচনা করছি, হেভি ক্রিম, প্লাস্টিক ক্রিম এগুলো সবই আলোচনা করা হয়েছে। এখন আসো আমরা ক্রিমের একটা কম্পোজিশন। তাহলে আমরা দেখলাম যে ক্রিমের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ক্রিম কিন্তু বিভিন্ন ফ্যাট পার্সেন্টেজ হতে পারে। তাহলে একইভাবে ক্রিমের যে কম্পোজিশন, সেটা কিন্তু পার্টিকুলারলি ওই ক্রিম কত পার্সেন্ট ফ্যাটের ক্রিম, তার কম্পোজিশন কিন্তু সেটার উপরে নির্ভর করবে। ফ্যাট পার্সেন্টেজ যত বেশি হবে তত অন্যান্য ইনগ্রেডিয়েন্টের প্রপোর্শন কমে যাবে, এবং ফ্যাট পার্সেন্টেজ যত কম হবে অন্যান্য কনস্টিটিউয়েন্টের রেশিও তত বেশি হবে। এইখানে 30% ফ্যাটের একটা ক্রিমের কম্পোজিশন যদি আমরা ডেসক্রাইব করি, তাহলে আইডি নাম্বার 1866, আইডি নাম্বার 1866, 30% একটা ক্রিমের যখন কম্পোজিশন আমরা বলবো, হ্যাঁ, এই ক্রিমটার ফ্যাট পার্সেন্টেজ কত হবে? 30% একটা ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ। স্যার মানে ফ্যাট পার্সেন্টেজ 30% দেখেই তো আমরা ওইটাকে বলতেছি যে, মানে স্যার এই যে আপনি বললেন যে হুইপিং ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ 30 থেকে 35% স্ট্যান্ডার্ড। আমি তোমাদেরকে আগেও আমি খেয়াল করছি ভাইবার সময় এই কাজটা তোমরা করো, এবং এখনো তুমি ঠিক ওই কাজটাই করলা, যেটা ভাইবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আমি তো তোমাকে অন্য কিছু আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি উত্তর দিবা। তুমি তো মানে আমাকে অ্যাকিউজ করে রেসপন্স করবা। আমার কথা বুঝতে পারছো? আমি তোমাকে বলছি 30% ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ কত, তুমি সিম্পল উত্তর দিবা স্যার 30%। এরপরে আমি যদি এটা নিয়ে তোমার সাথে ডিবেটে যাই, দেন ইউ উইল এক্সপ্লোর অর রিভিল দ্য রেফারেন্স অর রিভিল দ্য এক্সপ্লানেশন। মানে তুমি তো এটা ভাইভাতে তোমরা প্রায় সই করো, এটা কিন্তু ভাইবার নর্মস না। তোমাদেরকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হবে, তুমি সিম্পল সেটার উত্তর দিবা। এরপরে যদি বলে কেন, কি কারণে, কোথায় পেলে, তখন তুমি তোমার যে আলোচনার বিষয়বস্তু সেটা যে পার্সপেক্টিভে জিজ্ঞাসা করা হবে সেই পার্সপেক্টিভে আনসার করবে। ঠিক আছে? তাহলে 30% একটা ক্রিমের ফ্যাট হবে 30% ফ্যাট, আর 50% একটা ক্রিমের ফ্যাট হবে 50%। এবং এখানে ফ্যাটের পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে পানি, প্রোটিন, ল্যাকটোজ, মিনারেল, এসএনএফ এইগুলো রেশিও অটোমেটিক্যালি তখন কমে আসবে। এবং এখানে তোমরা যখন আইসক্রিমের মিক্স ফর্মুলেশন করবে, আইসক্রিমের মিক্স ফর্মুলেশনের সময় তোমাদের কিছু ফর্মুলার প্রয়োজন হবে। সেটা কি আমাদের রায়হান সাহেব তোমাদেরকে দিয়েছেন? তুমি যখন মিক্সের এসএনএফ ক্যালকুলেট করবে, তখন তোমার ক্রিমের এসএনএফ লাগবে, সেটা মিল্কের এসএনএফ থেকে কিভাবে আসবে বা কিভাবে হিসাব করতে হবে, এই বিষয়গুলো কি উনি কভার করছেন? স্যার তো ওভারআর্মের যে একটা
ইকুয়েশন এইটা শিখাইছেন। না স্যার ওইটা কভার করেন নাই উনি যতদূর আমার মনে পড়ে। ক্যাটাগরি অনুযায়ী বলাইছেন যে ইকোনমিতে ফ্যাট পার্সেন্টেজ কতটুকু ট্রান্সলিটিভ ভাবে বলাইছেন। না, কিন্তু আইসক্রিম মিক্সড ফর্মুলেশনে যখন তুমি ক্যালকুলেট করবে সেই না ক্যালকুলেশনে স্যার, কিভাবে আসবে সেটা কভার না করে স্যার না। ওটা হয়নি স্যার। না আচ্ছা, স্যার। তাহলে আমি একটু তোমাদেরকে একটু টাচ দিয়ে দেই। সেটা হলো যখন তুমি ক্রিমের এসএনএফটা ক্যালকুলেট করবে, যখন তুমি ক্রিমের এসএনএফটা ক্যালকুলেট করবে অন দ্য বেসিস অফ মিল্ক ইনফরমেশন, অন দ্য বেসিস অফ কি মিল্ক ইনফরমেশন, তখন ফর্মুলাটা হলো পার্সেন্ট এসএনএফ ইন ক্রিম is equal to 100 minus fat in cream, 100 minus percent আবার fat, একটু বললে ভালো হয়। percent SNF in cream is equal to 100 minus percent fat in cream divided by 100 minus percent fat in milk. 100 minus percent fat in cream divided by 100 minus percent fat in milk whole multiplied by percent SNF in milk whole multiplied by percent SNF in milk. অর্থাৎ ক্রিমের ফ্যাট বাদের যে পোর্শনটা আছে, অর্থাৎ স্কিম মিল্কের যে পার্ট, তাই না? 100 থেকে যখন ক্রিমের ফ্যাট বাদ দেবা তখন কি থাকবে ক্রিমে? স্যার স্কিমড মিল্কটা। স্কিম মিল্কটা থাকবে। আর মিল্কের থেকে যদি আমি ফ্যাট বাদ দেই তাহলে সেখানেও স্কিম মিল্ক থাকবে। এই স্কিম মিল্কের যে রেশিও, সেই রেশিওটাকে যদি মিল্কের এসএনএফ দিয়ে আমি মাল্টিপ্লাই করি তাহলে ক্রিমের মধ্যে কি পরিমাণ এসএনএফ আছে সেটি আমি পাবো। বুঝা গেছে? তাহলে এই ইকুয়েশন থেকে একজন একটু আমাকে বলতো যে ক্রিমের এসএনএফ বেশি হবে না মিল্কের এসএনএফ বেশি হবে? স্যার মিল্কের। মিল্কের 97 রেসপন্স দিছে মিল্কের। এনিওয়ান এলস? মিল্কের। মিল্কের এসএনএফটা বেশি ক্রিমের চেয়ে, ঠিক আছে? তাহলে এখন তোমরা ক্রিমের এসএনএফটা কিন্তু সহজেই বের করতে পারবে। এটা ড্রাই ম্যাটার এবং ফ্যাট টেস্ট না করেও, ড্রাই ম্যাটারটা না করে শুধু ফ্যাট টেস্ট করে এবং মিল্কের কম্পোজিশন ডাটা থেকে এই ফর্মুলার মাধ্যমে তোমরা এসএনএফটা বের করতে পারবে। এখন আমরা ক্রিমের দুই একটা প্রপার্টিজ নিয়ে আলোচনা করব এবং এই প্রপার্টিজে যখন হুইপিং অ্যাবিলিটিটা আসবে তখন আমি সেটার উপর একটু আলাদা করে একটু ফোকাস দিব। ক্রিমের যে ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ আছে তার মধ্যে প্রথম প্রপার্টিজটা হলো তার ভিসকোসিটি। 1 নম্বর প্রপার্টিজ হলো ভিসকোসিটি। ভিসকোসিটি বলতে আমরা বুঝি যে একটা লিকুইড কোন সারফেস দিয়ে ফ্লো করার সময় সে যে রেজিস্ট্যান্সটা শো করে সেটাই হলো তার ভিসকোসিটি। তুমি দেখবে একটা ইনক্লাইন্ড একটা সারফেস, এইখানে 1 ফোঁটা পানি ফেললে এটা যত দ্রুত গড়ায় চলে যায়, যদি মিল্ক ফেলো দেখবা সেটাও গড়ায় যাচ্ছে কিন্তু পানির চাইতে একটু ধীরে যাচ্ছে। আবার যদি ক্রিমের একটা ড্রপ দাও তাহলে দেখবা সেটা দুধের চাইতে আরো ধীরে যাচ্ছে। এই যে তার যে ফ্লো করার যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি হলো ভিসকোসিটি। এই ভিসকোসিটি এটা খুব ইম্পর্টেন্ট। একজন কনজিউমার একটা ক্রিমকে ইনিশিয়ালি জাজ করে, এই ক্রিমের রিচনেসটাকে ইনিশিয়ালি সে জাজ করে এই ভিসকোসিটির মাধ্যমে। যত ভিসকাস হবে তার মানে এই ক্রিমটা তত বেশি রিচ। এবং এই ভিসকোসিটি কতগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে।
তার মধ্যে একটা ফ্যাক্টর হলো ফ্যাট পার্সেন্টেজ। ফ্যাট পার্সেন্টেজ যত বেশি হবে ক্রিমের ভিসকোসিটি তত বেশি হবে। নেক্সট ফ্যাক্টর হলো টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়ে ক্রিমের ভিসকোসিটি তত কমে। টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কমে। সেপারেশন কন্ডিশন, যদি হাই টেম্পারেচারে আমি সেপারেট করি তাহলে সেই ক্রিমের ভিসকোসিটি কম হবে, আর যদি লো টেম্পারেচারে সেপারেট করি সেই ক্রিমের ভিসকোসিটি বেশি হবে। দেন হোমোজেনাইজেশন। হোমোজেনাইজেশন ক্রিমের ভিসকোসিটি ইনক্রিজ করে, এবং সিঙ্গেল স্টেজ হোমোজেনাইজেশনটা ডাবল স্টেজ হোমোজেনাইজেশনের চাইতে বেশি ইনক্রিজ করে, কারণ সিঙ্গেল স্টেজ হোমোজেনাইজেশন হওয়ার পরে ফ্যাটের একটা ক্লাম্পিং হয়, ক্লাস্টারিং হয়। আবার ডাবল স্টেজ হলে এই ক্লাস্টারিং বা ক্লাম্পিংটা হতে পারে না। এই কারণে সিঙ্গেল স্টেজ হোমোজেনাইজেশন করলে সেখানে ক্রিমের ভিসকোসিটিটা বেটার পাওয়া যায়, বেশি পাওয়া যায়। কুলিং করলে ক্রিমের ভিসকোসিটি বাড়ে। যদি রেফ্রিজারেটর টেম্পারেচার এবং রুম টেম্পারেচার একই ফ্যাট কন্টেন্টের ক্রিম দুইটা ইসে রাখলে দেখা যাবে যে ক্রিমটা ঠান্ডা সেখানে ভিসকোসিটিটা বেশি। এজিং, এজিং করলে ক্রিমের ভিসকোসিটি বাড়ে। তোমরা আইসক্রিম মিক্সের এজিং করছো তাই না? একটা স্টেপে করছিলা, মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তা নেক্সট প্রপার্টিজ হলো সুলাইমান বাদশা, তুমি কোথায় আছো এখন? ইয়েস স্যার। কোথায় তুমি? স্যার আমি বাসে স্যার, ঢাকা যাচ্ছি। বাসে শেষে ক্লাস করার কথা না তাই না? স্যার একটু ইমার্জেন্সি কাজে ঢাকা যাচ্ছি তো এর জন্য। নেক্সট ভিসকোসিটিকে এফেক্ট করে হলো নেক্সট ক্লাম্পিং। ক্লাম্পিংটা হলো যে ফ্যাট গ্লোবিউল গুলো একটা আরেকটার সাথে লুজলি লেগে থাকার একটা প্রবণতা আছে, এবং সেই প্রবণতাটা কেন সেটা আমি হুইপিং প্রপার্টিসটা যখনই করব তখন বুঝতে পারবো। এই ক্লাম্পিং এটা গ্লোবিউল সাইজ, টেম্পারেচার, এজিটেশন, মেথড অফ সেপারেশন, তারপর ইমিউনোগ্লোবিউলিনের কনসেন্ট্রেশন, এরকম অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। এবং ক্লাম্পিং যত বেশি হবে ভিসকোসিটি তত বাড়বে। ক্লাম্পিং যত বেশি হবে ভিসকোসিটি তত বাড়বে। নেক্সট প্রপার্টিজ হলো হুইপিং কোয়ালিটি। হুইপিং হলো এটা মানে এয়ার ইনকর্পোরেশন বাই বিটিং। হ্যাঁ, ক্রিমের মধ্যে আমরা বাতাস ঢুকাবো, বিট করব, ক্রিমটাকে বিট করব, এজিটেশন করব এবং এটার মধ্যে বাতাস ইনকর্পোরেট করব, এবং এটা ক্রিমের স্টেবিলিটিটাকে ইমপ্রুভ করে। এবং হুইপিং ক্রিম, এই যে তোমরা যে দেখো পেস্ট্রি কেকের উপরে যে পেস্ট্রিটা দেয়, এটা কিন্তু নাথিং বাট হুইপড ক্রিম, অর্থাৎ ক্রিমকে হুইপিং করে এই পেস্ট্রিটা কিন্তু তৈরি করা হয়। এবং এইখানে এই হুইপিং এর এই ঘটনাটা বুঝতে গেলে কিছু টার্মিনোলজি আগে আমাদেরকে জেনে আসতে হবে। হুইপিং অ্যাবিলিটি এটা ইম্পর্টেন্ট। আমরা জানি মিল্ক ফ্যাটের একটা হলো স্টাবিলাইজেশন আর একটা হলো ডিস্টাবিলাইজেশন। এই হুইপিং এর জন্য মিল্ক ফ্যাটের ডিস্টাবিলাইজেশনটা ইম্পর্টেন্ট। ডিস্টাবিলাইজেশন মানে হলো যে এখানে মিল্ক ফ্যাটের একটা ক্লাস্টারিং বা ক্লাম্পিং করা, যাতে করে ফ্যাটের একটা ইন্টারনাল নেটওয়ার্ক অ্যান্ড ম্যাট্রিক্স তৈরি হতে পারে। এটা process of clustering and clumping of milk fat globules, which leads to the development of a continuous internal fat network or matrix structure in the product. তো সেখানে এই ডিস্টাবিলাইজেশনের যে টার্মগুলো খুব বোঝা বা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা টার্ম হলো কোয়ালিসেন্স। কোয়ালিসেন্স এই প্রসেসটা ইরিভার্সেবল, অর্থাৎ একবার যদি কোয়ালিসেন্স হয়ে যায় তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এবং এখানে যেটা হয়, দুইটা ফ্যাট গ্লোবিউল মিলিত হয়ে একটা হয়ে যায়, এবং এখানে ইন্ডিভিজুয়াল ফ্যাট গ্লোবিউলের কোনো আইডেন্টিটি থাকে না, এবং দুইটা গ্লোবিউল একটা হয়ে এটা সাইজে বড় হলো আর কি।
এবং এটা ইরিভার্সিবল। এখান থেকে আবার পুনরায় পূর্বের দুইটা গ্লোবিউলে তুমি ফিরে যেতে পারবে না। স্যার অলওয়েজ কি দুইটাই একত্রিত হবে না দুইয়ের বেশি হইতে পারে? দুই বা ততোধিক। আমি বোঝানোর জন্য, সিম্পল থাকার জন্য দুইটাকে এক্সাম্পল হিসেবে বলছি, কিন্তু দুই বা ততোধিক গ্লোবিউল যখন ফিউজ হয়ে একটা লার্জার গ্লোবিউলে পরিণত হবে এবং সেটা ইরিভার্সিবল হবে এবং ইন্ডিভিজুয়াল ফ্যাট গ্লোবিউল গুলোর কোনো আইডেন্টিটি থাকবে না, সেটা হলো ফ্লোকিউলেশন, সরি কোয়ালিসেন্স। আর ফ্লোকিউলেশন এটা রিভার্সিবল। ফ্লোকিউলেশন এখানে একটা গ্লোবিউল আর একটা গ্লোবিউলের সাথে এসে একটা ক্লাস্টারিং ক্লাম্পিং হবে এবং আবার এটাকে রিডিসপার্স করা সম্ভব, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যাট গ্লোবিউলকে পুনরায় আবার আলাদা করা সম্ভব। অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল ফ্যাট গ্লোবিউলের আইডেন্টিটি লস হবে না এবং এটা রিভার্সিবল। Partial coalescence, this is the important concept for whipping of the cream, butter making, everything. এই পার্শিয়াল কোয়ালিসেন্সে যেটা হয় এটাই একটা ইরিভার্সিবল ফেনোমেনা এবং এখানে দুইটা ফ্যাট গ্লোবিউল তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বজায় থাকে, কিন্তু তারা একটা আরেকটার সাথে লেগে থাকে এবং এখানে ওই ফ্যাট গ্লোবিউলের মধ্যে এই ফ্যাট বা লিপিডের দুইটা পার্ট থাকে, একটা হলো ক্রিস্টাল ফর্মে থাকে আর একটা হলো লিকুইড ফর্মে থাকে। এই ক্রিস্টাল ফর্মে যে পার্টটা থাকে সেটা মূলত রেসপন্সিবল এই একটা গ্লোবিউল আর একটা গ্লোবিউলের সাথে লেগে যাওয়া, এবং এই যে দুইটা গ্লোবিউল লেগে গেল এবং তারা একটু ওপেন হয়ে যায়, দুইটা গ্লোবিউলের মধ্যে একটা চ্যানেল তৈরি হয় এবং এই চ্যানেলের মধ্যে ওই লিকুইড যে ফ্যাটটা থাকে এই লিকুইড ফ্যাটটা তারা শেয়ার করে। এই লিকুইড ফ্যাটটা একটা সিমেন্টিং বন্ড হিসেবে কাজ করে এবং এটা হলো পার্শিয়াল কোয়ালিসেন্স। এন্ড দিস ইজ দ্য ইম্পর্টেন্ট destabilization phenomena during whipping and butter making. In fact, ghee making or clarified butter making, clarified butter oil as well. এবং সেটা কিভাবে কাজ করে সেটা হলো যে যখন আমরা হুইপিং করি, আমি একটু একটা ফিগার দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ফিগারটা দেখাইলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। স্যার গ্লোবিউল গুলো একসাথে থাকে কিন্তু পূর্বের অবস্থায় আবার ফেরানো যায়, এই টার্মটাকে কি বললেন? ফ্লোকিউলেশন। তোমরা এই ফিগারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। এইখানে দেখো যখন আমরা যখন হুইপিং করি, অর্থাৎ হুইপিং মানে কি, হুইপ অর্থ কি, হুইপ অর্থ কি? চাবুক। আর হুইপিং চাবুক ফেটানো করা। মানে আমি লিটারালি বললে চাবুক মারা, অর্থাৎ হুইপিং মানে হলো ক্রিমটাকে যখন আমি ফেটতেছি, তাই না, অর্থাৎ বিট করতেছি। যখন আমি বিট করতেছি সেখানের মধ্যে সেই বিটিং এ কিন্তু এয়ার বাবল ঢুকতেছে। এয়ার বাবল যখন ঢুকলো এবং এই সময় যেটা হয়, এই যে ফ্যাট গ্লোবিউল গুলো সেগুলো তোমার এই এয়ার বাবলের যে চারপাশে তারা অ্যাবজর্ব হতে থাকে এবং এরকম সার্কুলার, মানে বাবলের চারপাশে তোমরা দেখছো না পানির মধ্যে একটা বড় বাবলের চারপাশে ছোট ছোট বাবল গুলো থাকে, খেয়াল করছো? জি স্যার। ঠিক একইভাবে এখানে এয়ার বাবলের চারপাশে এইভাবে ফ্যাট গ্লোবিউল গুলো, যেগুলো তোমার পার্শিয়ালি কোয়ালিসেন্স, অর্থাৎ এইখানে ইন বিটুইন এই দুইটার মধ্যে একটা চ্যানেল আছে এবং এই যে দাগগুলো দেখতেছো এগুলো হলো ফ্যাট ক্রিস্টাল। এগুলো কি? ফ্যাট ক্রিস্টাল। এবং এই ক্রিস্টালের কারণেই এই দুইটা গ্লোবিউল তোমার এদের মধ্যে একটা ওপেনিং তৈরি হয়েছে এবং তারা এখানে ওই লিকুইড যে ফ্যাট পোরশন সেটা তারা শেয়ার করতেছে এবং একটা সিমেন্টিং বন্ড হিসেবে এখানে কাজ করতেছে। এরকম এয়ার বাবলের চারপাশে এয়ার বাবল গুলো তখন এরকম ফ্যাট গ্লোবিউল এবং সিরাম প্রোটিন এই এয়ার বাবলের চারপাশে জমা হয় এবং এইভাবে এয়ার বাবল গুলো তোমার স্টেবিলাইজড হয়ে যায়।
এবং সিরামের যে অন্যান্য পার্ট, ওয়াটার, ল্যাকটোজ বা অন্যান্য যা আছে, সেইগুলোই যে এরকম ফাঁকা জায়গাগুলোতে জমা হয়, এবং এই যে দুইটা এয়ার বাবলের চারপাশে যে জমা হয়েছে, তার মধ্যে আবার আরেকটা ফ্যাট গ্লোবিউল এসে যোগ হয়ে এই দুইটাকে আবার এক জায়গায় করে, এইভাবে একটা কন্টিনিউয়াস একটা নেটওয়ার্ক তৈরি হইতে থাকে। তৈরি হইতে হইতে একটা সময় এটা একটা ড্রাই অ্যাপিয়ারেন্সে চলে আসে। ওই যে ড্রাই অ্যাপিয়ারেন্সে আসলো, এটাই কিন্তু ওই যে পেস্ট্রি কেকের সেই পেস্ট্রিটা, এই যে ফোমিংটা হয়, ফোমিং হয়ে এরপরে এটা একটা স্টিফ একটা ড্রাই অ্যাপিয়ারেন্সে চলে আসে। অর্থাৎ তখন এটার মধ্যে যথেষ্ট এয়ার বাবল এন্ট্রাপ্ট হয়ে গেছে। যখন এটাকে আমরা আরো ভিগোরাসলি এজিটেট করতে থাকি, তখন এটা চলে যায় বাটার মেকিং। সেটা আমরা যখন বাটার পড়াবো তখন সেটা আমি পরে আসবো সেখানে। তাহলে এটা হলো হুইপিং ক্রিমের একটা বিষয় এখানে আমি তোমাদেরকে শো করলাম। এরপরে হলো তাহলে হুইপিং কোয়ালিটি, এটাও ক্রিমের একটা প্রপার্টিস, এবং আমি আগে বলছি যে 30 থেকে 35% ফ্যাট কন্টেন্ট, এটা হলো ক্রিমের হুইপিং এর জন্য একটা বেস্ট একটা ফ্যাট কন্টেন্ট। এরপরে প্রপার্টিস হলো টাইট্রেটেবল অ্যাসিডিটি, এবং এখানে টাইট্রেটেবল অ্যাসিডিটি, ক্রিম যত রিচ হবে অর্থাৎ ফ্যাট পার্সেন্টেজ যত বেশি হবে, তার টাইট্রেটেবল অ্যাসিডিটি তত কম হবে। কারণ কি? টাইট্রেটেবল অ্যাসিডিটি কম হওয়ার কারণ কি? তোমরা মার্কেট মিল্ক বা কেমিস্ট্রিতে যখন অ্যাসিডিটি পড়ছিলা, তখন সেখানে অ্যাসিডিটির জন্য কারা রেসপন্সিবল ছিল? কোন কনস্টিটিউয়েন্ট গুলোর জন্য অ্যাসিডিটি হতো প্রোডাক্টে? মনে আছে? স্যার কার্বন ডাইঅক্সাইড, তারপর ফসফেট। 1894 আছো? জি স্যার। ফ্যাটের জন্য কি মিল্ক বা মিল্ক প্রোডাক্টের অ্যাসিডিটি হতো? না স্যার। সিরাম কনস্টিটিউয়েন্টের জন্য হতো, তাই না? জি স্যার। 48 আছো? 1848? 1848 ইয়েস স্যার। তুমি কখন আসছো ক্লাসে? স্যার আগে আসছিলাম স্যার, প্রবলেম হয়েছিল স্যার, ওয়াশরুমে গিয়েছিলাম, তো আমার ছোট ভাইয়ের ক্লাস চলতেছে স্যার, সেই জন্য আর খেয়াল করা হয় নাই স্যার, মিউট করতে খেয়াল ছিল না স্যার। 1835 1835 জি স্যার। 1835 জি স্যার, শুনতেছি স্যার। আজকে কি ক্লাস? স্যার ক্রিম স্যার। হ্যাঁ, তাহলে ঘি লিখছো কেন? স্যার স্যার ভুললেই স্যার। ভুল তো ঠিকই আছে, কিন্তু কোন বয়সে কোন ভুলটা করা শোভনীয় সেটা একটা ফ্যাক্টর, তাই না? আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে ক্রিম টাইট্রেটেবল অ্যাসিডিটিটা অলওয়েজ ডিপেন্ড করে সিরাম কনস্টিটিউয়েন্টের উপর, কখনোই ফ্যাটের উপরে ডিপেন্ড করে না। এবং আমরা জানি যে ক্রিমে যখন ফ্যাট পার্সেন্টেজ বাড়ে তখন তার অন্যান্য সিরাম কনস্টিটিউয়েন্ট গুলো কমে যায়, যার কারণে সিরাম কনস্টিটিউয়েন্ট কমে গেলে অ্যাসিডিটি বা অ্যাসিডিক নেচারটাও কম হবে। এই জন্য ফ্যাট বাড়লে অ্যাসিডিটি কম হয়। এবং ক্রিমের টাইট্রেটেবল অ্যাসিডিটি নির্ণয়ের একটা ফর্মুলা তোমরা একটু লিখে রাখো। সেটা হলো ক্রিম টাইট্রেটেবল অ্যাসিডিটি ইন পার্সেন্ট ইজ ইকুয়াল টু percent of serum in cream, percent of serum in cream divided by percent of serum in milk, divided by percent of serum in milk.
whole into percent of milk titratable acidity. Whole into percent of milk titratable acidity. Cream titratable acidity in percentage is equal to percent of serum in cream divided by percent of serum in milk, whole into percent of milk titratable acidity, or cream titratable acidity in percent is equal to percent fat in cream, percent fat in cream divided by percent fat in milk. Percent fat in cream divided by percent fat in milk, whole into percent titratable acidity, percent milk titratable acidity, whole into percent milk titratable acidity. আইডিয়া 190। জি স্যার। হ্যাঁ, কি লিখছো বলো তো ফর্মুলাটা? Sir, cream titratable acidity in milk equal to percent of fat in cream divided by cream titratable acidity in milk না, equal ক্রিম টাইট্রেটেবল অ্যাসিডিটি ইন মিল্ক হবে না, ক্রিম টাইট্রেটেবল অ্যাসিডিটি ইন পার্সেন্ট বলছে। Yes, sir. So cream titratable acidity in percent equal to percent fat in ইন cream. পার্সেন্ট মানে কি? Sir, ক্রিম শতকরা টাইট্রেটেবল অ্যাসিডিটি ইন পার্সেন্ট মানে কি? Sir, titratable acidity শতকরাতে মানে যদি হিসাব করতে চাই। পার্সেন্টেজ বেসিসে। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ। তাহলে হচ্ছে percent fat in cream divided by percent fat in milk whole into percent milk titratable acidity. আর আরেকটা যেটা ছিল সিরাম দিয়ে সেটা কি? Cream titratable acidity in milk equal to percent মানে ইন মিল্ক তো বলিনি আমি। cream titratable acidity milk. ক্রিম টাইট্রেটেবল অ্যাসিডিটি ইন পার্সেন্ট, মিল্ক কেন বলতেছো তুমি বারবার? Cream titratable acidity in percent equal to percent of serum in cream divided by percent of serum in milk whole into percent of milk in titratable acidity. পার্সেন্ট অফ মিল্ক ইন টাইট্রেটেবল অ্যাসিডিটি, এটা কোনো মিনিং হলো? পার্সেন্ট অফ মিল্ক ইন টাইট্রেটেবল অ্যাসিডিটি নাকি আর কে বলবে বলো তো কি হবে এটা? পার্সেন্ট মিল্ক টাইট্রেটেবল অ্যাসিডিটি। পার্সেন্ট মিল্ক টাইট্রেটেবল অ্যাসিডিটি। আমি তো একটু ধীরে ধীরে বলতেছিলাম যাতে তোমরা ফলো করতে পারো, কিন্তু তারপরে তো দেখতেছি অনেকেই মিস করে ফেলছে। আচ্ছা, নেক্সট প্রপার্টিজ হলো স্পেসিফিক গ্র্যাভিটি। নেক্সট প্রপার্টিজ স্পেসিফিক গ্র্যাভিটি। এটা স্পেসিফিক গ্র্যাভিটিটা ক্রিমের যে স্পেসিফিক গ্র্যাভিটি এটা ফ্যাটের সাথে একটা নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ ফ্যাট যত বাড়বে স্পেসিফিক গ্র্যাভিটি তত কমবে, কারণ আমরা জানি ফ্যাট ইজ দ্য লাইটেস্ট পার্ট অফ মিল্ক। সো সেখানে ফ্যাটের আধিক্য যত বাড়বে তার স্পেসিফিক গ্র্যাভিটি তত কমতে থাকবে। যেমন 30% একটা ক্রিমের স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে 1, কিন্তু 40% যখন যায় এটা 0.995 হয়ে যায়। আবার ফার্দার যখন 50-তে যাবে তখন এটা আরো কমে যাবে। এইভাবে ফ্যাট বাড়ার সাথে সাথে ক্রিমের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কমতে থাকবে। ঠিক আছে? তাহলে এই ক্রিমের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ এর লিস্টটা কেউ বলো তো আমাকে, কে বলবে? আইডি 153 বলো। আইডি 153 আসতো? 153 আইডি 153 নাই না? ঠিক আছে, নোট ডাউন করে রাখলাম যে সে নাই। 53 1853 1853 আসো? ওকে, 1834
18-34 আছে 18-34 নাই 17-1 স্যার 18-34 মেসেজ দিছে আছে কিন্তু কথা বলতে পারতেছে না 17-1 17-1 অর্থাৎ তারা ক্লাসে হাজিরা দিয়েই লিভ করছে নাকি? হ্যাঁ, বিষয়টা কি তাই নাকি অন্য কিছু? 18-133 স্যার আমি 153 তুমি Yes, sir. 153 মুখে বলতেছো, কিন্তু তোমার এখানে তুমি আইডি লিখছো শুধু 53। স্যার ও শুধু 53 স্যার ভুলে গেছে স্যার। নিজের আইডিও ভুলে গেছে। 53 আমি স্যার শুধু 53। তুমি তো বললে 153। হ্যাঁ শুধু 53 বলো হাসিব। ক্রিমের প্রপার্টিজ আমরা কোন কোন প্রপার্টিজ আলোচনা করলাম বলো তো? আইডি 53 বলো কোন কোন প্রপার্টিজ আমরা আলোচনা করলাম? লিস্ট একটু বলো। স্যার এই যে বেশ কিছু হ্যাঁ বলো স্যার ওই যে ক্রিমের প্রপার্টির মধ্যে ভিসকোসিটি হুইপিং এর জন্য যেগুলো লাগে তার জন্য কিছু টার্মিনোলজি, তারপরে কিছু ফর্মুলা আমি বলছি এগুলো স্যার। ক্রিমের প্রপার্টিজ কোনগুলো সেই নামগুলো বলো আমাকে। 17-29 আছো? 17 আমরা ক্রিমের কোন কোন প্রপার্টিজ আলোচনা করছি বলো তো? জি স্যার প্রথমে স্যার ফ্যাট পার্সেন্টেজ, তারপরে টেম্পারেচার, তারপরে সেপারেশন, তারপরে হোমোজেনাইজেশন, তারপরে কুলিং, তারপর এজিনিং, তারপরে হচ্ছে ক্লাম্পিং, তারপরে হচ্ছে ক্রিমের প্রপার্টিজ। জি স্যার ফ্যাট মানে প্রপার্টিজ এর ছিল স্যার কুলিং। 17-66 জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো তো ওই ক্রিমের কোন কোন প্রপার্টিজ আমরা আজকে আলোচনা করলাম? স্যার ভিসকোসিটি, হুইপিং। ভিসকোসিটিকে এফেক্ট করে কিছু ফ্যাক্টর, তার মধ্যে টেম্পারেচার একটা, এরকম কয়েকটা বলছিলাম তাই না? কুলিং একটা, ক্লাম্পিং একটা, হোমোজেনাইজেশন, এগুলো হলো ভিসকোসিটি যে প্রপার্টিজ সেই প্রপার্টিজকে এফেক্ট করে এমন কিছু ফ্যাক্টর। তাই না? হ্যাঁ বলো 66 বলো। স্যার ভিসকোসিটি, হুইপিং, তারপরে স্যার টাইট্রেটেবল অ্যাসিডিটি, তারপরে স্যার স্পেসিফিক গ্র্যাভিটি। গুড স্যার এই পর্যন্ত স্যার ছিল। তাহলে ভিসকোসিটিকে এফেক্ট করে যে ফ্যাক্টর সেই ফ্যাক্টর হলো টেম্পারেচার, ফ্যাট পার্সেন্টেজ, সেপারেশন কন্ডিশন, হোমোজেনাইজেশন, কুলিং, এজিং এবং ক্লাম্পিং। কিন্তু এইখানে প্রপার্টিসটা হলো ভিসকোসিটি, কিন্তু এই ভিসকোসিটি প্রপার্টিসকে ইনফ্লুয়েন্স করে যে ফ্যাক্টর গুলো সেগুলো হলো ফ্যাট পার্সেন্টেজ, টেম্পারেচার, সেপারেশন কন্ডিশন, হোমোজেনাইজেশন, কুলিং, এজিং, ক্লাম্পিং। এটা এরপর আরেকটা প্রপার্টিজ আমরা আলোচনা করছি হুইপিং কোয়ালিটি। হুইপিং কোয়ালিটি আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিছু টার্মিনোলজি আমি তোমাদেরকে বলছি। একটা হলো ফ্লোকুলেশন, কোয়ালিসেন্স, পার্শিয়াল কোয়ালিসেন্স, এগুলো। তারপরে আরেকটা প্রপার্টিজ হলো টাইট্রেটেবল অ্যাসিডিটি, এবং সেখানে টাইট্রেটেবল অ্যাসিডিটি কিভাবে ক্যালকুলেট করতে হবে সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। নেক্সট প্রপার্টিজ ছিল আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, তাই না? আইডি 160 আসো, আইডি 160, আইডি 160 নাই। শেষের দিকে স্যার প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এখন আর থাকে কি হবে, তাই না? এটা না থাকলেও চলবে। 188। ইয়েস স্যার। হ্যাঁ তুমি বলো আমাদেরকে এই স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ক্রিমের রিচনেস এর কি সম্পর্ক?
স্যার ফ্যাট যত বাড়ে স্যার স্পেসিফিক গ্র্যাভিটি তত কমে। ফ্যাট যত বাড়ে ক্রিমের স্পেসিফিক গ্র্যাভিটি তত অর্থাৎ কমে। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বলি রিচনেস এর সাথে সম্পর্কটা কি, তখন বলতে হবে যে ফ্যাট যত রিচ হবে স্পেসিফিক গ্র্যাভিটি তত কম হবে। কারণ হলো যেহেতু ফ্যাট হলো পানির চাইতে হালকা, তাই না? হালকা, জি স্যার। এই জন্য আর ক্রিমের রিচনেস বলতে তার ফ্যাট ফ্যাট কন্টেন্ট পার্সেন্ট, জি স্যার। যত বেশি ফ্যাট কন্টেন্ট সেই ক্রিম তত বেশি রিচ। ঠিক আছে? জি স্যার। 18-22 আছো? 18-22 18-22 জি স্যার। হ্যাঁ স্যার, আপনি বলেন তো হুইপিং কোয়ালিটি, হুইপিং এর জন্য ক্রিমের বেস্ট ফ্যাট কন্টেন্ট কত? স্যার 30 থেকে 35%। 30 থেকে 35% হলো বেস্ট। কিন্তু হুইপিং ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ আর একটু কম বেশি হতে পারে, কিন্তু হুইপিং এর জন্য বেস্ট হলো 30 থেকে 35%। এবং আমরা যে বাটার বা আইসক্রিম মিক্সে যে ক্রিমটা নেই, সেখানে আমরা সাধারণত হুইপিং ক্রিমটাকেই আমরা প্রিফার করি। তবে ডাবল ক্রিম বা প্লাস্টিক ক্রিম ইউজ করা যেতে পারে, কোনো ক্ষতি নাই। কিন্তু স্পেশালি বাটারে যখন আমরা চার্ন করি বাটারের জন্য, তখন কিন্তু মানে 30 থেকে 35-এর মধ্যে থাকলে সেখানে বাটার মেকিংটা অনেক ইজি হয়। তার যে ইমালশনের যে রিভার্স, সেটা খুব সহজে হয়। আইসক্রিম তৈরিতে অনেক সময় আমরা বাটার ব্যবহার করি, ডাবল ক্রিম ব্যবহার করি, কিন্তু মিক্স তৈরি করে আমরা যখন হোমোজেনাইজেশন করে ফেলি, তখন আবার এটা রিডিসপার্স হয়ে যায় এবং এটাকে কুলিং এবং এজিংও করা হয় আইসক্রিম মিক্সকে যখন আমরা হুইপিং করি। এবং ওই রিডিউস টেম্পারেচারে যখন হুইপিংটা চলতে থাকে, তখন এয়ার ইনকর্পোরেশন হয় এবং আইসক্রিমের ভলিউম বাড়তে থাকে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোয়েরি আছে কি আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম? স্যার পার্শিয়াল কোয়ালিসেন্স যদি আরেকবার বলতেন স্যার। পার্শিয়াল কোয়ালিসেন্স হলো এটা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হুইপিংটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট এবং যদি এটা টেম্পারেচার হাই টেম্পারেচারে হুইপিং করা হয় তাহলে হুইপিং হবে না, কারণ তখন গ্লোবিউলের মধ্যে কোনো ফ্যাট ক্রিস্টাল অবস্থায় থাকবে না, সম্পূর্ণ ফ্যাটটাই লিকুইড অবস্থায় থাকবে। এবং যখন সম্পূর্ণ ফ্যাটটা লিকুইড ড্রপ হিসেবে থাকবে, তখন কিন্তু পার্শিয়াল কোয়ালিসেন্স হবে না। 10 ডিগ্রি সেলসিয়াস বা এরকম একটা তাপমাত্রা অন অ্যান এভারেজ, যেটা তোমার হুইপিং এর জন্য ভালো টেম্পারেচার। এবং এই অবস্থায় কিছু ফ্যাট ক্রিস্টাল ফর্মে থাকবে, কিছু লিকুইড ফর্মে থাকবে। এবং এই ফ্যাট ক্রিস্টাল গুলোর কারণে হবে কি, ওই ফ্যাট গ্লোবিউল মেমব্রেন রাপচার হবে। রাপচার হলে তখন দুইটা গ্লোবিউল তারা একসাথে ওই রাপচারের ওই জায়গাটা তারা একসাথে হয় এবং ওইখানে যে লিকুইড ফ্যাট থাকে সেটা একটা সিমেন্টিং হিসেবে কাজ করে এবং ওই ওই চ্যানেলের মধ্যে লিকুইড ফ্যাটটা দুইটা গ্লোবিউলের লিকুইড ফ্যাট মিক্স হয়ে যায়। হ্যাঁ, এইভাবে একটা গ্লোবিউলের সাথে আরেকটা গ্লোবিউল, আরেকটা গ্লোবিউলের সাথে আরেকটা গ্লোবিউল, এইভাবে তারা যুক্ত হয় এবং এটা কিন্তু ইরিভার্সিবল একটা প্রক্রিয়া। কিন্তু দুইটা ফ্যাট গ্লোবিউলের স্ট্রাকচারকে তোমার আইডেন্টিফাই করতে পারো এখানে, যেটা কোয়ালিসেন্সে যেটা হয় যে দুইটা গ্লোবিউল ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে একটা লার্জার গ্লোবিউল তৈরি। কিন্তু এখানে দুইটা গ্লোবিউল পাশাপাশি থাকবে, তারা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি নিয়ে পাশাপাশি থাকবে এবং তাদের মধ্যে যে ওপেনিং থাকবে সেখানে লিকুইড ফ্যাটটা কমন হয়ে যাবে দুইটা গ্লোবিউলের জন্য এবং তার এই পাশে আরেকটা এসে জোড়া হবে। এইভাবে অনেক গ্লোবিউল এরকম চেইন ফর্মে যুক্ত হয়ে যাবে এবং এটা ইরিভার্সিবল। এখান থেকে ইন্ডিভিজুয়াল ফ্যাটটাকে তুমি ফ্যাট গ্লোবিউলকে রিডিসপার্স করতে পারবে না, এবং কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্যাট গ্লোবিউলের আইডেন্টিটি থাকবে। তুমি বুঝতে পারবে যে এটা একটা ফ্যাট গ্লোবিউল ছিল, এটা একটা ফ্যাট গ্লোবিউল, এটা একটা ফ্যাট গ্লোবিউল। কিন্তু যখন কোয়ালিসেন্স কমপ্লিট হয় তখন ফিউজ হয়ে যায়, সাইজে বাড়তে থাকে। ঠিক আছে, বুঝাইতে পারছি কি আমি? ইয়েস স্যার। আচ্ছা।
স্যার হোমোজেনাইজেশন আর হচ্ছে সেপারেশন কন্ডিশন কিভাবে হচ্ছে ভিসকোসিটিকে এফেক্ট করে যদি আরেকবার একটু বলতেন। হোমোজেনাইজেশন যখন আমরা করি তখন তার ভিসকোসিটি বাড়ে। হোমোজেনাইজেশন করা মানে হলো ফ্যাট গ্লোবিউল গুলোকে ছোট সাইজ করে এটাকে ইউনিফর্মলি, মানে যে কন্টেন্ট হোল কন্টেন্টের মধ্যে এটা ইউনিফর্মলি এটা ডিস্ট্রিবিউটেড থাকে। যখন আমরা হোমোজেনাইজেশন করি তখন এই যে ফ্যাট গ্লোবিউল গুলো ভেঙে ছোট ছোট গ্লোবিউল তৈরি হলো, তো ছোট গ্লোবিউল যখন ভাঙে, কোনো কিছু ভাঙলে তার সারফেস এরিয়া বাড়ে না কমে? বাড়ে স্যার। সারফেস এরিয়া বাড়ে। তো ফ্যাট গ্লোবিউল গুলো যখন ভেঙে যায় তাদের সারফেস এরিয়া বেড়ে যায়, তাহলে ওই এডিশনাল সারফেস এরিয়া কভার করবে কি দিয়ে? সেটা সে করে সিরাম প্রোটিন এবং কেজিন এইগুলো দিয়ে। তখন তোমরা দেখবা যে নেটিভ মিল্ক ফ্যাট গ্লোবিউল মেমব্রেনের যে স্ট্রাকচার এবং এই যে মডিফাইড যে মিল্ক ফ্যাট গ্লোবিউল মেমব্রেনের যে স্ট্রাকচার, এই মডিফাইড গ্লোবিউল মেমব্রেন স্ট্রাকচারে সেখানে তোমার কি আসে, ওই নেটিভ মিল্ক ফ্যাট গ্লোবিউল মেমব্রেনের ফ্র্যাগমেন্ট যেটা প্রেসারে ভাঙছিল সেই ফ্র্যাগমেন্ট থাকে এবং এর সাথে মিল্ক প্রোটিন পার্টিসিপেট করে। ফলে হয় কি তোমার এইখানে তাহলে এই গ্লোবিউলের মধ্যে তোমার এডিশনাল কম্পোনেন্ট চলে আসলো এবং এই সিঙ্গেল স্টেজ হোমোজেনাইজেশনের পরে এদের মধ্যে একটা ক্লাম্পিং বা ক্লাস্টারিং একটা টেন্ডেন্সি থাকে এই গ্লোবিউল গুলোর মধ্যে, যার কারণে মিল্কে কিন্তু দেখো 2 স্টেজে হোমোজেনাইজেশন করা করলে এই ক্লাম্পিং টেন্ডেন্সিটা থাকে না। তো এই যে হোমোজেনাইজেশন করার ফলে যে এই যে নতুন যে নিউলি ফর্ম যে মেমব্রেন তো আসলো, সেখানে আরো কিছু সলিড ম্যাটেরিয়াল অ্যাড হইলো, অর্থাৎ লিকুইড পোর্শন থেকে সেটা ইমালশন পোর্শনে চলে আসলো, যার কারণে হোমোজেনাইজেশন করলে ভিসকোসিটিটা বাড়তেছে। কিন্তু সিঙ্গেল স্টেজে বেশি বাড়ে যেহেতু তাদের মধ্যে একটা ক্লাস্টারিং টেন্ডেন্সি থেকে যায়। কিন্তু যদি ডাবল স্টেজ হোমোজেনাইজেশন করা হয় তখন এই ক্লাস্টারিং টেন্ডেন্সিটা আর থাকে না, যার কারণে 2 স্টেজ হোমোজেনাইজেশনে তোমার ভিসকোসিটি বাড়লেও সিঙ্গেল স্টেজে বেশি বাড়ে যেহেতু তার ওই ক্লাস্টারিং টেন্ডেন্সিটা তখনও থেকে যায়। আর একটা কি প্রশ্ন করছিল তুমি? সেপারেশন কন্ডিশন কিভাবে এফেক্ট করে সেপারেশন কন্ডিশন বলতে মূলত এখানে সেপারেশনের টেম্পারেচারটাকে মিন করা হয়েছে। যদি লো টেম্পারেচারে সেপারেশন করা হয় তখন যে ক্রিমটা আসে সেটার ভিসকোসিটি বেশি হয়, আর যদি হাই টেম্পারেচারে সেপারেশন করা হয় তাহলে তখন যে ক্রিমটা আসবে সেটার ভিসকোসিটি কম হবে। জি স্যার, বুঝতে পারছি। তারপরে সেপারেশন কন্ডিশন যেমন আরেকটা আছে, তুমি কত সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করতেছো, যত বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করবা তত বেশি ফ্যাট সেপারেট হবে, তাহলে ক্রিম তত বেশি রিচ হবে, যত রিচ হবে তত এটা ভিসকোসিটি বাড়বে। আবার একই সেন্ট্রিফিউগাল ফোর্সে তোমরা যখন দেখবা যে আমরা যখন প্র্যাকটিক্যাল করাবো ওইখানে ক্রিম স্ক্রু বলে একটা কথা আছে, এই স্ক্রুর পজিশন ক্রিমের রিচনেস কে রেগুলেট করে। স্ক্রুর পজিশনটা আমরা এমন জায়গায় দিলাম যে কম্পারেটিভলি মোর রিচ হলো ক্রিমটা, তাহলে তার ভিসকোসিটি বেশি হবে। আবার সেপারেশন প্লেট গুলো যদি তোমার কন্ডিশন ভালো না থাকে তখন সেখানে ফ্যাট সেপারেট কম হবে, অর্থাৎ রিচনেস কমে যাবে, তখন আবার দেখা যাবে যে তোমার রিচনেস কমে গেলে তাহলে ভিসকোসিটি কম আসতেছে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েরি আছে? স্যার আমরা যখন স্যার হুইপিং বা বিটিংটা করি তখন কি স্যার কোয়ালিসেন্স এবং পার্শিয়াল কোয়ালিসেন্স দুইটাই একত্রে ঘটে? না, পার্শিয়াল কোয়ালিসেন্স হয়। আমার মনে হয় যে 11টা বাজে, তোমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। আমরা আজকের মতো এখানে শেষ করি, পরবর্তীতে তোমাদের আর যদি কারো কোনো কোয়েরি থাকে সেটা আমরা পরে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার।